হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 9-এর স্টুডেন্টসদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমাদের যে টপিকের উপর আলোচনা হবে সেটা হচ্ছে রেচন। আজকে আমরা মানুষের রেচনের উপরেই মূলত সীমাবদ্ধ থাকব। তাহলে দেখো, রেচন একটা শারীরবৃত্তীয় পদ্ধতি, যে পদ্ধতিতে দেহ থেকে বিপাকজাত দূষিত পদার্থগুলো দেহের বাইরে নির্গত হয়। তাহলে বিপাকজাত দূষিত পদার্থ কোনগুলো? দেখো, আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। আমাদের যে কোষ থাকে, সেই কোষের মধ্যে প্রতিনিয়ত অপচিতি বিপাকের ফলে বিভিন্ন দূষিত বর্জনীয় পদার্থ উৎপন্ন হয়। এইগুলোকে রেচন পদার্থ বলা হয়। তবে কোষের মধ্যে রেচন পদার্থ উৎপন্ন হয়। কিসের সাহায্যে উৎপন্ন হয়? অপচিতি বিপাকের সাহায্যে। তাহলে এই রেচন পদার্থগুলো বিভিন্ন প্রকারের রেচন পদার্থ হয়। যেমন ধরো, যদি আমরা নাম বলি, যেমন কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকারের রেচন পদার্থ আমাদের কোষে অপচিতি বিপাকের ফলে, অর্থাৎ ভাঙনমূলক বিপাকের ফলে উৎপন্ন হয়। এই রেচন পদার্থগুলো যদি আমাদের কোষের মধ্যে থেকে যায় বা আমাদের দেহের মধ্যে থেকে যায়, তাহলে আমাদের দেহের মধ্যে বিষক্রিয়া ঘটে। তাই এই রেচন পদার্থগুলো কোষ থেকে রক্তের মাধ্যমে আমাদের নির্দিষ্ট রেচনাঙ্গ বৃক্কে আসে। কোনো কোনো ক্ষেত্রে আরও অন্যান্য রেচনাঙ্গ যেগুলো রয়েছে, যেমন ত্বক, ফুসফুস, এখানেও কিছু কিছু রেচন পদার্থ এগুলোর মধ্যে আসে। দুটো জিনিসের নাম আমরা মনে রাখবো: ত্বক, ফুসফুস, বৃক্ক ছাড়া, যেখানে রেচন পদার্থগুলো আসে এবং তার মাধ্যমে দেহের বাইরে, ওই সমস্ত অঙ্গের মাধ্যমে দেহের বাইরে বার হয়ে যায়। তাহলে আমাদের প্রধান রেচন অঙ্গ কিন্তু বৃক্ক। কেন না, দেহের বিভিন্ন কোষ থেকে উৎপন্ন বিভিন্ন রেচন পদার্থগুলোর বেশিরভাগই বৃক্কের মধ্যে আসে রক্ত মারফত। এবং বৃক্ক কি করে? বৃক্ক ওই রেচন পদার্থগুলো রক্ত থেকে ছেঁকে নেয়, অর্থাৎ অপসারণ করে। অপসারণ করে মূত্র আকারে দেহের বাইরে বার করে দেয়। বৃক্কের মধ্যে অসংখ্য সরু সরু চুলের মতো অংশ আছে, যেগুলোকে নেফ্রন বলা হয়। আমরা পরে আসবো ডিটেলসে। তাহলে এই নেফ্রনই মূলত মূত্র উৎপন্ন করে। তাহলে ওই দূষিত পদার্থগুলো যেগুলো সারা দেহ থেকে আসছে, রেচন পদার্থ, যেগুলো বিপাকজাত রেচন পদার্থ, সেইগুলো একটা বড় অংশ রক্ত মারফত বৃক্কের মধ্যে এলে বৃক্ক সেগুলোকে ছেঁকে অপসারণ করে মূত্র আকারে এবং দেহের বাইরে বার করে দেয়। এই জন্য বৃক্ক হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ। এবং মানুষের ক্ষেত্রে প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। ঠিক আছে? তাহলে এরপর আমরা চলে আসব মানুষের বৃক্কের
গঠন সম্পর্কে আলোচনাতে। তাহলে মানুষের ক্ষেত্রে দুটো বৃক্ক কোথায় অবস্থিত? উদর গহ্বরের পেছন দিকে পশ্চাৎ অংশে, মেরুদণ্ডের দুপাশে। মেরুদণ্ডের যে থোরাসিক কশেরুকা আছে, থোরাসিক 12 থেকে লাম্বার 3 কশেরুকা পর্যন্ত বৃক্কটা বিস্তৃত থাকে। তাহলে বৃক্ক কিন্তু আমাদের সামনে থাকে না, উদর গহ্বরের সামনে নয়, পেছনে, মেরুদণ্ডের দুপাশে। থোরাসিক 12 থেকে লাম্বার 3, লাম্বার মানে কোমরের কশেরুকা, লাম্বার 3 কশেরুকা পর্যন্ত বৃক্কটা বিস্তৃত। দুটো বৃক্ক, এর কালার লালচে বাদামি রঙের। এর দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার হয়, প্রস্থে 5 থেকে 6 সেন্টিমিটার এবং থিকনেস 3 সেন্টিমিটারের মতো হয়। ডান বৃক্কটা বাম বৃক্কের থেকে একটু নিচে থাকে, এটা মনে রাখবে। তাহলে এই কথাগুলো বৃক্ক সম্বন্ধে মনে রাখবে। বৃক্কের বাইরে একটা ত্রিস্তরীয় আবরণ আছে, যে আবরণটাকে বলা হয় ক্যাপসুল। বৃক্কটাকে যদি আমরা লম্বচ্ছেদ করি তাহলে বৃক্কের দুটো অংশ পাবো। একেবারে বাইরের অংশটা, যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কর্টেক্স, আর ভেতরের অংশটাকে বলা হয় মেডালা। এই মেডালাটা অনেকগুলো পিরামিড আকারের অংশ, অনেকগুলো পিরামিড আছে, এবং মেডালার ঠিক পরে এখানে মাইনর ক্যালিক্স উৎপন্ন হয়। মাইনর ক্যালিক্সগুলো যুক্ত হয়ে মেজর ক্যালিক্স, এগুলো দেখো মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, এবং মেজর ক্যালিক্সটা তারপরে এখানে যে বৃক্কীয় সাইনাস, এই সাইনাস অংশে মুক্ত। এবং এই জায়গার থেকে এই অংশটা হচ্ছে পেলভিস, এই যে চওড়া অংশটা, এটা হচ্ছে পেলভিস। এখান থেকে গোবিনী নামক নালী উৎপন্ন হয়। আর বৃক্কের যে খাঁজটা, প্রত্যেকটা বৃক্ক শিম বীচের মতো, মাঝে একটা খাঁজ থাকে, এই খাঁজটাকে বলা হচ্ছে হাইলাম। তাহলে বৃক্কের যে খাঁজ, এই খাঁজকে কিন্তু হাইলাম বলা হয়, খেয়াল রাখবে, হাইলাম। তাহলে দুদিকে দুটো বৃক্ক, গোবিনী, এটা নিচে আসছে, নিচে এসে মূত্রথলিতে মুক্ত। মূত্রথলিতে মূত্রটা কিছুক্ষণ জমা থাকে, বৃক্কে মূত্রটা উৎপন্ন হয়, দুটো গোবিনী নিচের দিকে নেমে আসে। এটা ধরো আরেকটা গোবিনী, আরেকটা বৃক্ক থেকে উৎপন্ন হয়ে নিচের দিকে নেমে আসে, এবং তারা একটা থলিতে মুক্ত হয়। এটা থলিতে মুক্ত হচ্ছে, এই থলিটাকে বলা হচ্ছে মূত্রথলি। এটা মূত্রথলি। তারপরে এটা মূত্রনালী দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, মূত্রনালী দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে দুটো বৃক্ক, দুটো গোবিনী, মূত্রথলি, মূত্রনালী, এই সমস্ত অংশগুলো নিয়ে মানুষের রেচন তন্ত্র গঠিত। একটা তন্ত্র মানে কি অনেকগুলো অঙ্গ। তাহলে মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, আর রেচন তন্ত্রের অংশগুলো কি? দুটো বৃক্ক, দুটো গোবিনী, একটা মূত্রথলি আর মূত্রনালী। মূত্রথলিতে কিছুক্ষণ মূত্রটা জমা থাকে, তারপরে মূত্রনালী দিয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর আমরা দেখব যে প্রত্যেকটা বৃক্কের মধ্যে এই যে মূত্র উৎপন্ন হয়, যেটা মূলত মানুষের কতগুলো রেচন পদার্থের সমষ্টি। প্রধান রেচন পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন রেচন পদার্থের সমষ্টি হচ্ছে মূত্র। জল সমেত বিভিন্ন রেচন পদার্থের সমষ্টি হচ্ছে মূত্র। তাহলে মূত্রটা বৃক্কের মধ্যে উৎপন্ন হয় রক্ত থেকে, একটা বিশেষ অংশের মাধ্যমে।
একটা সরু চুলের মতো অংশ, যেগুলোকে বলা হয় নেফ্রন। তাহলে এই নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। কেন গঠনগত? প্রত্যেকটা বৃক্কের মধ্যে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। দুটো বৃক্ক মিলিয়ে প্রায় 20 লক্ষ নেফ্রন থাকে। তাহলে যেহেতু নেফ্রন দ্বারা বৃক্ক গঠিত, তাই বৃক্ককে বলা হচ্ছে গঠনগত একক। কার্যগত একক কেন? নেফ্রনের মধ্যে মূত্র উৎপন্ন হয়, যেটা বৃক্কের প্রধান কাজ। ওকে, নেফ্রন মূত্র উৎপন্ন করে, যেটা বৃক্কের প্রধান কাজ। এই জন্য নেফ্রনকে বলা হয় বৃক্কের কার্যগত একক। তাহলে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি? নেফ্রন। নেফ্রন কি? প্রত্যেকটা বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। এগুলো সরু চুলের মতো অংশ, প্রত্যেকটা বৃক্কের মধ্যে বর্তমান থাকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে মূত্র উৎপাদন। নেফ্রনের কাজ হচ্ছে মূত্র উৎপাদন। এরপর আমরা একটা নেফ্রনের গঠন দেখব। একটা নেফ্রনকে যদি আমরা দেখি, তাহলে তার দুটো অংশ আমরা মূলত পাব, ম্যালপিজিয়ান কণিকা এবং বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান কণিকাকে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আমরা যে অংশগুলো পাবো, গ্লোমেরুলাস এবং বাউম্যানস ক্যাপসুল। বৃক্কীয় নালিকাকে যদি আমরা ভাগ করি, তাহলে এর কতগুলো অংশ আমরা পাবো, নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনলির লুপ এবং দূরবর্তী সংবর্ত নালিকা। তাহলে এইখানে দেখো একটা নেফ্রনের ছবি আঁকা আছে। একটা নেফ্রনের দুটো অংশ, ম্যালপিজিয়ান কণিকা বা ম্যালপিজিয়ান কর্পাসল এবং বৃক্কীয় নালিকা, রেনাল টিবিউল। তাহলে ম্যালপিজিয়ান কণিকার দুটো অংশ, গ্লোমেরুলাস এবং বাউম্যানস ক্যাপসুল। এখানে ছবিটা দেখো, এই অংশটা হচ্ছে গ্লোমেরুলাস। এটা কি? এটা হচ্ছে একটা রক্তজালক পিণ্ড। কি থেকে তৈরি হচ্ছে? এটা দেখো অন্তর্মুখী ধমনিকা। বৃক্কীয় ধমনির শাখা, যেটা অন্তর্মুখী ধমনিকা, সেইটা ঢুকে একটা জালক পিণ্ড, রক্তজালকের একটা পিণ্ড তৈরি করে, যেটাকে বলা হয় গ্লোমেরুলাস। যার গহ্বরে এটা থাকে, একটা বদ্ধপ্রান্ত কাপের মতো অংশ, এদিকটা বন্ধ করা, এদিকটা খোলা, একটা বদ্ধপ্রান্ত কাপের মতো অংশ, যেটাকে বলা হয় বাউম্যানস ক্যাপসুল। তাহলে গ্লোমেরুলাস কি? গ্লোমেরুলাস হচ্ছে বাউম্যানস ক্যাপসুলের গহ্বরে অবস্থিত একটা রক্তজালক পিণ্ড। বাউম্যানস ক্যাপসুল কি? বাউম্যানস ক্যাপসুল হচ্ছে যার গহ্বরে গ্লোমেরুলাস অবস্থান করে, একটা বদ্ধপ্রান্ত কাপের মতো অংশ। এই অংশটাকে বলা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। এবারে কাজ দেখো, গ্লোমেরুলাসের কাজ কি? গ্লোমেরুলাসের কাজ হচ্ছে পরা পরিস্রাবণ। যখন রক্তটা অন্তর্মুখী ধমনী দিয়ে গ্লোমেরুলাসের মধ্যে প্রবেশ করছে, এখানে দেখো অন্তর্মুখী ধমনিকার ব্যাসটা মোটা এবং এটা হচ্ছে বহির্মুখী ধমনিকা।
এটা হচ্ছে বহির্মুখী ধমনিকা। বহির্মুখী ধমনিকার ব্যাসটা ছোট, তাহলে রক্ত এখানে প্রবল চাপের সম্মুখীন হচ্ছে। এই কার্যকরী পরিশ্রাবণ চাপ, এই যে চাপটা তৈরি হচ্ছে এখানে, এই চাপটাকে বলা হচ্ছে পরিশ্রাবণ চাপ। কার্যকরী পরিশ্রাবণ চাপ প্রায় 25 মিলিমিটার পারদ চাপের সমান হয়। এই চাপের প্রভাবে রক্ত থেকে কলয়েড পদার্থ বাদ দিয়ে, কলয়েড পদার্থ কোনটা? প্রোটিন মূলত। কলয়েড পদার্থ বাদ দিয়ে বিভিন্ন কেলাস পদার্থগুলো, অর্থাৎ বিভিন্ন রেচন বস্তুগুলো, তার সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় বস্তু, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন লবণ, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বিভিন্ন ধরনের লবণ, তার সঙ্গে জল, রক্তের জল, এইটা রক্ত থেকে বেরিয়ে বাউম্যানস ক্যাপসুলের গহ্বরে চলে আসে। এই পদ্ধতিটাকে বলা হয় পরা পরিশ্রাবণ, আলট্রা ফিল্ট্রেশন। তাহলে গ্লোমেরুলাসের কাজ হচ্ছে পরা পরিশ্রাবণ। এই যে তরলটা এখানে জমা হলো, এই তরলটাকে বলা হয় পরিশ্রুত তরল, গ্লোমেরুলাসের পরিশ্রুত তরল। এই তরলটার নাম হচ্ছে গ্লোমেরুলাসের পরিশ্রুত তরল। এই যে তরলটা এখানে জমা হচ্ছে, এই তরলটার নাম হচ্ছে গ্লোমেরুলাসের পরিশ্রুত তরল। গ্লোমেরুলাসের পরিশ্রাবণের ফলে এই তরলটা এখানে জমা হচ্ছে। এর মধ্যে কি থাকছে? এর মধ্যে বিভিন্ন রেচন বস্তুগুলো যেমন থাকছে, জল থাকছে, বিভিন্ন খনিজ লবণ থাকছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি এখানে থাকছে। অর্থাৎ এখানে রেচন বস্তুগুলোর সঙ্গে, যেগুলো বর্জনীয়, তার সঙ্গে প্রচুর জল এবং খনিজ লবণ, খনিজ পদার্থ, সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট, সালফেট, ক্লোরাইড, এগুলো থাকছে। তার সঙ্গে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি কিছু প্রয়োজনীয় বস্তু এখানে থাকছে গ্লোমেরুলাসের পরিশ্রুত তরলের মধ্যে। 24 ঘন্টায় বাউম্যানস ক্যাপসুলের মধ্যে প্রায় 170 লিটার এই গ্লোমেরুলাসের পরিশ্রুত তরল এখানে জমা হয়। আর একটা জিনিস দেখো, এই বাউম্যানস ক্যাপসুলের দুটো কোষের স্তর আছে, দুটো কোষের লেয়ার আছে। এই বাইরের দিকে লেয়ারটা, এটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, আর ভেতরের লেয়ারটা হচ্ছে ভিসারেল লেয়ার। তাহলে বাউম্যানস ক্যাপসুলে কোষের দুটো স্তর আছে। বাইরের স্তরটাকে বলে প্যারাইটাল লেয়ার, ভেতরের স্তরটাকে বলে ভিসারেল লেয়ার। এই ভিসারেল লেয়ারের যে কোষগুলো, এগুলো চ্যাপ্টা, অর্থাৎ একটা অংশ সরু হয়ে এখানে কতগুলো ছিদ্র তৈরি করে, যেগুলোকে বলা হয় পরিশ্রাবণ ছিদ্র। এই চ্যাপ্টা কোষগুলোকে বলা হয় পোডোসাইট, পোডোসাইট কোষ। এটা মনে রাখবে। তাহলে পোডোসাইট কোষ কোথায় থাকে? বাউম্যানস ক্যাপসুলের ভিসারাল স্তরে। কেমন এগুলো? চ্যাপ্টা, একটা অ্যামিবার মতন চ্যাপ্টা কোষ, পোডোসাইট কোষ। তাহলে বাউম্যানস ক্যাপসুলের কাজ যদি আমরা বলি, না এই গ্লোমেরুলাসের পরিশ্রুত তরলকে জমা রাখা এবং সেইটা বৃক্কীয় নালিকাতে প্রেরণ। এখান থেকে এটা বৃক্কীয় নালিকাতে চলে আসছে গ্লোমেরুলাসের পরিশ্রুত তরলটা। এরপর আমরা চলে আসবো বৃক্কীয় নালিকার পরবর্তী যে অংশ নেফ্রনের, বৃক্কীয় নালিকা। এখান থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত। এর তিনটে অংশ। প্রথমের যে পেঁচানো অংশটা, সংবর্ত মানে পেঁচানো, এটাকে বলা হচ্ছে নিকটবর্তী সংবর্ত নালিকা। তারপরে একটা অংশ, যার প্রথম অংশটা মোটা, শেষ অংশটা মোটা, মাঝের অংশগুলো হচ্ছে সরু, এই অংশটা হচ্ছে হেনলির লুপ। আর শেষে আর একটা পেঁচানো অংশ আছে, এটাকে বলা হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকা। তাহলে বৃক্কীয় নালিকার তিনটে অংশ: নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনলির লুপ, হেনলি হচ্ছে বিজ্ঞানী, এটা লুপ আকৃতির অংশ, এইভাবে ইউ আকৃতির একটা অংশ, যার প্রথম অংশ মোটা, দ্বিতীয় অংশ সরু, তৃতীয় অংশ সরু, চতুর্থ অংশ আবার মোটা। চারটে অংশ। এটাকে বলা হয়
নিম্নগামী মোটা বাহু, নিম্নগামী সরু বাহু, ঊর্ধ্বগামী সরু বাহু, ঊর্ধ্বগামী মোটা বাহু। চারটে অংশ, হেনলির লুপে চারটে অংশ। হেনলির লুপ একটা ইউ আকৃতির অংশ। শেষ অংশ হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকা, যেটা শেষের পেঁচানো অংশ বিক্রিয় নালিকার, তার নাম হচ্ছে দূরবর্তী সংবর্ত নালিকা। এইবারে দেখো এই বিক্রিয় নালিকার কাজ কি। বিক্রিয় নালিকার কাজ হচ্ছে পুনঃশোষণ ঘটানো। পুনঃশোষণ, এটা বুঝতে গেলে এইখানে এই জায়গাটা বুঝতে হবে। দেখো এখানে দেখো বহির্মুখী ধমনিকা গ্লোমেরুলাসের থেকে বেরিয়ে এই বৃক্কীয় নালিকার গায়ে জড়িয়েছে, জড়িয়ে একটা জালক তৈরি করেছে। এই জালকটাকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারি, বা তোমরা রক্ত জালক বলতে পারো। তাহলে এই জালকটা বৃক্কীয় নালিকার গায়ে জড়ানো। এখানে কি হয়, যখন গ্লোমেরুলাসের পরিশোধিত তরল এটা দিয়ে নেমে আসছে নিকট সংবর্ত নালিকা, হেনলির লুপ, দূর সংবর্ত নালিকা, তখন কি হয়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন বস্তু রক্তের মধ্যে ফিরে আসে। রক্ত কি করে, শোষণ করে, বিভিন্ন বস্তুকে বৃক্কীয় নালিকার থেকে শোষণ করে। জল, বিভিন্ন খনিজ পদার্থ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ প্রয়োজনীয় পদার্থগুলোকে রক্ত বৃক্কীয় নালিকার গহ্বর থেকে শোষণ করে। এই ঘটনাকে বলা হয় পুনঃ শোষণ, রিঅ্যাবজর্পশন। এটা মূত্র সৃষ্টিতে অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তাহলে বৃক্কীয় নালিকার কোন অংশে কি কি বস্তু পুনঃশোষিত হয় সেটা আমরা দেখব। এই যে নিকট সংবর্ত নালিকা, হেনলির লুপ, দূর সংবর্ত নালিকা, তিনটে অংশ রয়েছে। তিনটে জায়গাতেই বিভিন্ন বস্তু পুনঃশোষিত হয়ে রক্তে ফিরে আসে। আমরা দেখব কি কি বস্তু কোথায় পুনঃশোষিত হয়। দেখো নিকট সংবর্ত নালিকা, এখানে কি কি বস্তু পুনঃশোষিত হয়, কি কি বস্তু রক্তের মধ্যে ফিরে আসে। তাহলে নিকট সংবর্ত নালিকাতে নিকটবর্তী সংবর্ত নালিকায় পুনঃশোষণ, কি কি বস্তু পুনঃশোষণ হয় দেখো। গ্লুকোজ, মূলত অ্যামাইনো অ্যাসিড, অত্যন্ত প্রয়োজনীয় অংশ। কিছুটা ফসফেট, ফসফেট আয়ন, সালফেট আয়ন, কিছুটা জল, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন। এই অংশগুলো নিকট সংবর্ত নালিকাতে পুনঃশোষণ হয়, অর্থাৎ এই অংশগুলো নিকট সংবর্ত নালিকার থেকে রক্তের মধ্যে ফিরে আসে। এরপর আমরা দেখব হেনলির লুপ, এখানে কি কি বস্তু পুনঃশোষিত হয়। হেনলির লুপে দেখো চারটে অংশ রয়েছে। প্রথমে মোটা অংশ, তারপর সরু অংশ, তারপর আবার সরু অংশ, আবার মোটা অংশ। এখানে এই অংশটা হচ্ছে নিম্নগামী বাহু, এটা হচ্ছে ঊর্ধ্বগামী বাহু। এই নিম্নগামী বাহুর প্রথম যে মোটা অংশটা আছে, বা আমরা বলতে পারি নিম্নগামী মোটা বাহু, এখানে জল পুনঃশোষিত হয়। সেকেন্ড যে অংশটা আছে নিম্নগামী সরু বাহু, এখানে
সোডিয়াম ক্লোরাইড, এই দুটো জিনিস পুনঃশোষিত হয়। 3 নম্বর অংশ, ঊর্ধ্বগামী সরু বাহু। ঊর্ধ্বগামী সরু বাহু, এখানে কি অংশ পুনঃশোষিত হয়? এখানে ক্লোরাইড পুনঃশোষিত হয়। ঊর্ধ্বগামী মোটা বাহু, এখানেও ক্লোরাইড পুনঃশোষিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হেনলির লুপের মধ্যে 3টে জিনিস পুনঃশোষিত হচ্ছে, জল, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এইগুলো রক্তের মধ্যে ফিরে আসছে। যখন এই তরলটা নিচে আসছে নিম্নগামী বাহুতে, তখন জল যখন পুনঃশোষিত হয় তখন তরলটা মোটা হয়ে যায়। আবার এখানে যখন ক্লোরাইড আয়ন শোষণ হয় পরের অংশে, তখন আবার এই তরলটা কি হয়? আবার লঘু হয়ে যায়। তাহলে এইভাবে এই পরিশ্রুত তরলটা একবার মোটা একবার লঘু হয়। তারপরে এখানে এসে নিয়ে দূরবর্তী সংবর্ত নালিকাতে লাস্ট পুনঃশোষণ হয়। এটা খেয়াল রাখবে, এখানে একটা ইম্পর্টেন্ট অংশ পুনঃশোষিত হয়। কি পুনঃশোষিত হয়? জল, বা আমরা লিখতে পারি দূরবর্তী সংবর্ত নালিকায় পুনঃশোষণ। কি পুনঃশোষিত হয়? দেখো, জল। এখানে খেয়াল রাখবে, তারপরে এখানে জল পুনঃশোষিত, দূরবর্তী সংবর্ত নালিকার থেকে জল পুনঃশোষিত হচ্ছে। এখানে একটা হরমোন অংশগ্রহণ করে, এডিএইচ, পুরো নাম হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। ডায়ুরেটিক হরমোন। এটা কোথা থেকে উৎপন্ন? এটা অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন। পশ্চাৎ পিটুইটারির একটা হরমোন, পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে। এই হরমোনটা নেফ্রনের দূরসংবর্ত নালিকার থেকে জলের পুনঃশোষণে সাহায্য করে। তাহলে এর কাজ কি? এডিএইচ হরমোনের জলের পুনঃশোষণ ঘটায়। তাহলে যদি কোনো কারণে এডিএইচ হরমোনের ক্ষরণ ব্যাহত হয়, যেমন হাইপোথ্যালামাসের আঘাত জনিত কারণে, মূলত কোনো কারণে যদি এডিএইচ হরমোন ক্ষরণ যদি ব্যাহত হয়, তখন কি হবে? দূরসংবর্ত নালিকার থেকে জলের পুনঃশোষণ ব্যাহত হবে। তখন মূত্রের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে জল নির্গত হবে। এই অবস্থাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। এই যে অস্বাভাবিকতা, যেখানে মূত্রের মধ্যে দিয়ে প্রচুর জল বেরিয়ে যায় এডিএইচ হরমোনের অভাবে, এই অস্বাভাবিকতা বা রোগটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা অংশকে টাচ করলাম, নেফ্রনের প্রত্যেকটা অংশকে আমরা টাচ করলাম। এবার দেখো, দূরসংবর্ত নালিকা সংগ্রাহক নালিকাতে মুক্ত। একটা সংগ্রাহক নালিকাতে অসংখ্য নেফ্রন যুক্ত হয়। খেয়াল রাখবে, সংগ্রাহক নালিকা কিন্তু নেফ্রনের অংশ নয়। অনেক বইয়ে লেখা আছে, কিন্তু এটা খেয়াল রাখবে, সংগ্রাহক নালিকা কিন্তু নেফ্রনের অংশ নয়। ঠিক আছে, সংগ্রাহক নালিকাগুলো একসঙ্গে মিলিত হয়ে বেলিনির নালী উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ডাক্ট অফ বেলিনি বা বেলিনির নালী। এবং বৃক্কীয় সাইনাসে, ওই যে বৃক্কের যে মোটা অংশটা, সেই মোটা অংশটা আগে ছবিটাতে দেওয়া আছে, মোটা অংশতে গিয়ে মুক্ত হচ্ছে।
তারপরে মূত্রটা পেলভিস হয়ে গভীরতে প্রবেশ করছে। তাহলে আমরা নেফ্রনের সমস্ত অংশগুলো টাচ করলাম। এবারে একটা জিনিসে আসি, যদি তোমাকে বলা হয় যে বৃক্কের মধ্যে মূত্র উৎপাদন কিভাবে ঘটে, তাহলে কার সাহায্যে ঘটছে? নেফ্রনের সাহায্যে। কি কি পদ্ধতি? যেটা বললাম এটাকে 3টে ধাপে আলোচনা করবে। প্রথমে আমরা বললাম পরিস্রাবণ, গ্লোমেরুলাসের সাহায্যে পরিস্রাবণ, পরিস্রাবণ যেটা। পুনঃশোষণ, যেটা বৃক্কীয় নালিকার মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় বস্তুগুলো রক্তের মধ্যে ফিরে গেল, পুনঃশোষণ। আর বৃক্কীয় নালিকার গায়ে কতগুলো, বৃক্কীয় নালিকার ভেতর থেকে কতগুলো বস্তু ক্ষরণ হয়, যেমন হিপিউরিক অ্যাসিড। কি কি বস্তু ক্ষরণ হয়? হিপিউরিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, এই বস্তুগুলো বৃক্কীয় নালিকার ভেতর থেকে ক্ষরণ হয়। তাহলে 3টে ধাপে নেফ্রনের মধ্যে মূত্র সৃষ্টি হয়। আমরা নেফ্রনকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুপারফিশিয়াল নেফ্রন, সুপারফিশিয়াল নেফ্রন, আরেকটা হচ্ছে জাক্সটা, জাক্সটা মেডুলারি নেফ্রন। সুপারফিশিয়াল নেফ্রন কোনগুলো? বৃক্কের মধ্যে যে নেফ্রন থাকে তার 85% হচ্ছে সুপারফিশিয়াল নেফ্রন। অর্থাৎ এই নেফ্রনগুলো কর্টেক্সের বাইরের দিকে থাকে, আকারে ছোট হয়, স্বাভাবিক অবস্থায় এরা মূত্র উৎপাদন করে। আবার বলি, নেফ্রনের দুটো টাইপ আছে। সুপারফিশিয়াল নেফ্রন, এগুলো আকারে ছোট, কর্টেক্সের বাইরের দিকে থাকে। মোট নেফ্রনের বেশিরভাগটাই হচ্ছে সুপারফিশিয়াল নেফ্রন, প্রায় 85% নেফ্রন। স্বাভাবিক অবস্থায় সুপারফিশিয়াল নেফ্রন দিয়ে আমাদের মূত্র উৎপন্ন হয়। আর জাক্সটা মেডুলারি নেফ্রন কর্টেক্সের একটু ভেতরের দিকে থাকে, মেডালার আগেটায়, আগে পর্যন্ত। তাহলে 15% নেফ্রন হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। এর আকার বড় হয় এবং আমাদের পীড়ন অবস্থাতে, যখন কোনো আঘাত বা পীড়ন, সেই অবস্থাতে কিন্তু জাক্সটা মেডুলারি নেফ্রন দ্বারা মূত্রটা উৎপন্ন হয়। এবং ম্যালপিজিয়ান কণিকার যে দুটো অংশ, গ্লোমেরুলাস এবং বাউম্যানস ক্যাপসুল, এই দুটো অংশ বা ম্যালপিজিয়ান কণিকাটা, এটা মূলত কর্টেক্সের মধ্যে থাকে, আর বৃক্কীয় নালিকাটা কিন্তু মেডালার মধ্যে থাকে। এটা মনে রাখবে। এবার একটা অংশে আসি এই নেফ্রন সংক্রান্ত। জাক্সটা গ্লোমেরুলাস, গ্লোমেরুলার যন্ত্র, এই অংশটা হচ্ছে দূরসংবর্ত নালিকা বা দূরবর্তী সংবর্ত নালিকা। এই অংশটা হচ্ছে অন্তর্মুখী ধমনিকা। ধরো এই অংশটা হচ্ছে গ্লোমেরুলাস। এইখানে দেখো কিছু কোষ থাকে দূরসংবর্ত নালিকার গায়ে। দূরসংবর্ত নালিকার যে প্রথম অংশটা আছে, সেই প্রথম অংশের এরকম একটা গঠন হয় যে অন্তর্মুখী ধমনিকা, দূরসংবর্ত নালিকা,
গ্লোমেরুলাস, এগুলো এক জায়গাতে এসে একটা গঠন তৈরি করে। এখানে একটা ত্রিকোণাকৃতি অংশ তৈরি হয়। এইখানে যে কোষগুলো থাকছে ত্রিকোণাকৃতি অংশে, এই কোষগুলোকে বলা হয় ল্যাসিস কোষ। ল্যাসিস কোষ। আর দূরসংবর্ত নালিকার গায়ের কোষগুলো এই জায়গাতে কালচে রং ধারণ করে। এই কোষগুলোকে বলা হয় ম্যাকুলা ডেন্সা। এই কোষগুলোকে বলা হয় ম্যাকুলা ডেন্সা। ম্যাকুলা ডেন্সা। আর এইখানে অন্তর্মুখী ধমনিকার গায়ের কোষগুলোকে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার কোষ। এই কোষগুলো হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার কোষ। গ্লোমেরুলার কোষ। এই তিনটে অংশকে নিয়ে একসঙ্গে বলা হয় জাক্সটা গ্লোমেরুলার যন্ত্র। এই জাক্সটা গ্লোমেরুলার যন্ত্র থেকে দুটো জিনিস উৎপন্ন হয়, একটা হচ্ছে রেনিন আর একটা হচ্ছে এরিথ্রোপোয়েটিন। এই রেনিন একটা উৎসেচক। বৃক্ক থেকে উৎপন্ন একটা উৎসেচকের নাম হচ্ছে রেনিন, যেটা অ্যাঞ্জিওটেনসিন নামক একটা বস্তু উৎপাদনের মাধ্যমে আমাদের রক্তচাপকে বাড়ায়। আর এরিথ্রোপোয়েটিন হচ্ছে একটা হরমোন, যেটা আমাদের অস্থি মজ্জার থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হতে সাহায্য করে। যখন আমরা কোনো উচ্চ স্থানে যাই যেখানে বায়ুর চাপ কম, তখন কি হয়, তখন বৃক্কের এই এরিথ্রোপোয়েটিন এই হরমোনটা অস্থি মজ্জার উপরে কাজ করে লোহিত রক্তকণিকা উৎপন্ন করে আমাদের অক্সিজেনের অভাবটা মেটায়, মানে বেশি অক্সিজেন বহন করতে সাহায্য করে। তাহলে এরিথ্রোপোয়েটিন হরমোনটা কোথা থেকে উৎপন্ন হয়? বৃক্ক থেকে। তাহলে বৃক্ক থেকে উৎপন্ন একটা হরমোনের নাম কি? এরিথ্রোপোয়েটিন। একটা উৎসেচকের নাম কি? বৃক্ক থেকে উৎপন্ন রেনিন। এরিথ্রোপোয়েটিনের কাজ কি? এর কাজ হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। আরেকটা ইম্পর্টেন্ট অংশে আসি, প্রোনেফ্রজ। প্রাণী, মেসোনেফ্রজ। প্রাণী না বললেই চলবে, শুধু মেসোনেফ্রোস। মেটানেফ্রোস মানে প্রাণী, প্রোনেফ্রোস মানেই প্রাণী, মেসোনেফ্রোস মানেই প্রাণীকে বোঝাচ্ছে, মেটানেফ্রোস মানে প্রাণীকে বোঝাচ্ছে। কাদের বলা হয়? প্রোনেফ্রোস আমরা বলবো সেই সমস্ত প্রাণী যাদের ভ্রূণ অবস্থায় দেহের সম্মুখ অংশে বৃক্ক গঠিত হয়। তাহলে যাদের বৃক্কটা দেহের সামনের দিকে গঠিত হয়, সম্মুখ অংশে, যেমন মাছ, প্রোনেফ্রোস প্রাণী। মেসোনেফ্রোস কাদের বলবো? যাদের ভ্রূণ অবস্থায় বৃক্ক দেহের মাঝখানে গঠিত হয়। মাছ এবং উভচর দুটো ক্ষেত্রে এটা পাওয়া যায়, মেসোনেফ্রোস। আর মেটানেফ্রোস হচ্ছে যেমন মানুষের ক্ষেত্রে সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী, এদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা পাওয়া যায়, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। মানুষ স্তন্যপায়ী। এদের ক্ষেত্রে, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় বৃক্ক দেহের পেছন দিকে গঠিত হয়। মানুষের ক্ষেত্রে দেখো দেহের পেছন দিকে বৃক্কটা আছে। তাহলে যাদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় দেহের পেছন দিকে বৃক্ক গঠিত হয় তাদেরকে বলা হয় মেটানেফ্রোস প্রাণী। তাহলে মানুষ কি ধরনের? মানুষ হচ্ছে মেটানেফ্রোস, বৃক্ক দেহের পেছন দিকে উৎপন্ন হয়। তাহলে দেখো এখান থেকে বিভিন্ন রকমের যে
প্রশ্নগুলো রয়েছে, যেটা পড়ালাম সেখান থেকে বিভিন্ন প্রশ্নগুলো এখান থেকে মনে রাখবে। আমি কতগুলো উল্লেখ করি। ম্যালপিজিয়ান কণিকা কি কি অংশ দ্বারা গঠিত? এখানে দেখো এই দুটো অংশ নিয়ে ম্যালপিজিয়ান কণিকা গঠিত। তাহলে গ্লোমেরুলাস এবং বাউম্যানস ক্যাপসুল, এই দুটো অংশ নিয়ে ম্যালপিজিয়ান কণিকা গঠিত। নেফ্রন কোন অঙ্গে পাওয়া যায় যদি বলা হয়? কোন অঙ্গে নেফ্রন পাওয়া যায়? উত্তর কি হবে? বৃক্কে। বা তোমাকে যদি বলে গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? বৃক্কে। নেফ্রনের সঙ্গে বৃক্কের কি সম্পর্ক? নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। প্রায় 10 লক্ষ নেফ্রন প্রত্যেকটা বৃক্কে থাকে, অর্থাৎ গঠনগত একক। এবং যেটা বৃক্কের প্রধান কাজ মূত্র উৎপাদন, সেটা নেফ্রনের মধ্যেই ঘটে। তাই নেফ্রনকে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক বলা হয়। এটা হচ্ছে সম্পর্ক। মানুষের প্রধান রেচন বস্তুর নাম কি? ইউরিয়া। এই ইউরিয়া কিন্তু উৎপন্ন হয় যকৃতে, খেয়াল রাখবে। মানুষের মূত্রের মধ্যে যে প্রধান রেচন বস্তুটা থাকে তার নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়া কিন্তু উৎপন্ন হয় কিন্তু যকৃতে, তারপরে ওটা রক্তের মাধ্যমে বৃক্ক দিয়ে বাইরে বেরিয়ে যায়। এখন এখান থেকে যদি আমরা বৃক্কের কাজ দেখি, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে নাইট্রোজেন এবং সালফার ঘটিত বিভিন্ন রেচন বস্তুগুলো বৃক্কের মাধ্যমে মূত্র আকারে দেহের বাইরে বেরিয়ে যায়। তাহলে মূত্র সৃষ্টি এবং নির্গমন এবং নির্গমন। 2 নম্বর জল সাম্য। বৃক্ক আমাদের দেহের জল সাম্য, জলের সাম্যাবস্থা বজায় রাখে। এখানে দেখো যে জলের পুনঃশোষণ ঘটছে, অতিরিক্ত জল হয়ে গেলে তখন পুনঃশোষণ কমে যাচ্ছে, জলটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে দেহ জলের ভারসাম্য বজায় রাখে, জল সাম্যটা বজায় রাখে। রক্তের অভিস্রবণ চাপ বজায় রাখে। বৃক্ক থেকে যে দুটো বস্তু উৎপন্ন হয়, রেনিন এবং এরিথ্রোপয়েটিন। রেনিনটা হচ্ছে উৎসেচক, এরিথ্রোপয়েটিন হচ্ছে হরমোন। রেনিন রক্তচাপ বাড়ায়, উচ্চ রক্তচাপ সৃষ্টি করে। আর এরিথ্রোপয়েটিন লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। ঠিক আছে? তাহলে রেনিন ওই অংশটা একটা পয়েন্ট হবে, রেনিন এরিথ্রোপয়েটিন দিয়ে। কিছু বস্তু ক্ষরণ করে, হিপিউরিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিভিন্ন বস্তুগুলো, বিভিন্ন অংশগুলো ক্ষরণ করে। বিভিন্ন আয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করে, আয়ন সাম্যতা। সোডিয়াম, পটাশিয়াম, এই যে আয়নগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি খনিজ বস্তু, এদের শরীরের সাম্যাবস্থা বজায় রাখে। তাহলে বিভিন্ন লবণের সাম্যাবস্থা বৃক্ক বজায় রাখে। তাহলে আজকে আমাদের আলোচনা শুধু বৃক্কের উপরেই থাকলো। এটুকু মনে রাখবে যে বৃক্ক ছাড়া মানুষের আরও বিভিন্ন রেচন অঙ্গ আছে,
যেমন ফুসফুস, ত্বক এবং যকৃৎ, এটা নিয়ে পরে আবার সম্ভব হলে অন্য ভিডিওতে আমি আবার আসবো। তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকবে।